আমি ৭৪ সনে চাকরি হারানোর লোক। খালেদা জিয়ার আমলে জেলে গেছি, এরশাদের আমলে জেলে গিয়েছি, তো হাসিনার আমলে তো ৮ মাস বাইরে ছিলাম। পরে ২ তারিখে আপনাদেরকেও পুরোটা বলে যাইনি, খালি বলছি যে আপনারা কাগজটা চালান, কারণ ওইটাও আমার বলার জন্য নিষেধ ছিল। আমি আমার গাড়িটাও ইউজ করতে পারি না। আর আমার সম্পর্কটা দেনা পাওনার না। একটি বিশেষ পরিস্থিতিতে 1/11-এর সময়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। এই ১৭ বছর টানা লন্ডনে থাকার পর এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই পরিবর্তনটা অনেক বেশি পজিটিভ। আপনি লন্ডন একাধিকবার ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, নানাভাবে গল্প আড্ডায় ওনাকে দেখেছেন। আবার দেশে ফেরার পর তারেক রহমানের সঙ্গেও আপনার ইতিমধ্যেই দেখা হয়েছে। যদি সেই অভিজ্ঞতার অংশটুকু আমাদেরকে একটু বলেন। এখন তারেক রহমান আমি দেখি, যেটা আমি বলেছি ইতিমধ্যেই, যে তারেক রহমানের মধ্যে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করছি। পরিবর্তন শুধু গায়ে গতরে না, চেহারায় না, অবয়বে না, কথা বলা, ডেপথ, কোথায় কোন কী বলবেন, কোনটা বলা উচিত, কীরকম। এই যে প্রথম যে সাংবাদিকদের সঙ্গে মিট করলেন 10ই জানুয়ারি বলতে পারেন, 10ই জানুয়ারি বক্তৃতার সময় তিনি কোনো একজন তাকে মাননীয় বলেছিলেন, তিনি সাথে সাথে স্টপ করেছেন যে এই শব্দটা বলবেন না। তাকে কেউ কেউ এসে পায়ে ধরে সালাম করে, বয়স্ক লোকজন, উনি এটা পছন্দ করেন নাই, বিরক্ত হয়েছে। পরিবর্তনটা উনি আমি লক্ষ্য করছি যে উনি শুধু 17 বছর ইংল্যান্ডে বসে সময় কাটান নাই, ইংল্যান্ডকে জানার চেষ্টা করেছেন, পাশ্চাত্য দুনিয়ার রাজনীতি কীভাবে চলে। শুধু তাই না, বাংলাদেশ সম্পর্কে তার ধারণা আমার থেকে অনেকের চাইতেও বেশি, কারণ উনি এত খবর রাখেন কল্পনার বাইরে। যেটা প্রথম সংবাদ বৈঠকে, সেটা কোনো একজন সম্পাদকের তথ্যগত একটা হেরফের ছিল, তিনি সঠিক করে দিয়েছেন। এটা তার জানার কৌতূহল আছে এবং জানাচ্ছেন। তাই উনি তো বলছেন যে আমার একটা পরিকল্পনা আছে। এটা তিনি বারবার এটা বলার চেষ্টা করেছেন যে আসলে কীভাবে এই দেশটাকে করতে হবে। তাকে আমি দেখেছি যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, প্লেনে তুলে দেওয়া হয়, এর কিছুদিনের পরেই বিভৎস চেহারা ছিল, শরীর খারাপ, অসুস্থতা। উনি কিন্তু এটা এখন আর কিছু বলেন না, প্রচণ্ড অসুস্থতা। এখানে টিজিএফের ওই সেলে তাকে মারাত্মকভাবে টর্চার করা হয়েছে। সেই টর্চারের কাহিনী কিন্তু তিনি এখনও বলতে চান না। আমি বহুবার চেষ্টা করেছি জানার, আমি অসংখ্যবার দেখা করেছি, কিন্তু উনি একবারও এই শব্দগুলো বলেন না। উনি কোনো অবস্থাতে এই জিনিসগুলো বলতে চান না যে আসলে কারা এর মধ্যে ছিল, কীভাবে কী করেছে। বাট আমি জানতাম এটা সেই। যাই হোক, তো পরিবর্তনটা এখানে আছে। তার সাথে আমার ওখানে দেখার পড়লে হয় কি, উনি বাসার থেকে 20 মিনিট দূরে, ওনার বাসা থেকে 20 মিনিট দূরে কোনো একটা হোটেলে, তা আগেই পরিকল্পিত ছিল যে আমি তাদের যাব। তো উনি আবার টাইমের ব্যাপারে সাংঘাতিক সচেতন, এটা স্বীকার করতেই হবে। গাড়িতে আসলে হয়তো ঘুরে আসতে হবে, সময় হবে, তিনি হেঁটে চলে আসছেন এই হোটেলে, এই একদম টাইম মতো, 1-2 মিনিট আগে হয়তো বা, মানে পরে না। তো এইটা কিন্তু এখানেও মেনেছেন। এখানে যেটা আমি ম্যাগাজিনে লিখেছি, যেটা সাধারণ, মানে অনেকেই তাকে মনে হয় খুব মুডি, তারপরে এটা সেটা। আমি দেখি নাই, আপনারাও দেখেন নাই, কারণ আপনিও বহুবার তাকে মানে অফিসে দেখেছেন, আমাদের অফিসে উনি আমি এসেছেন। দেখেছি উনি বসে আছেন, কফি খাচ্ছেন। না, ওই যে একটা ঘটনা যেটা আমি ম্যাগাজিনে লিখি নাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে প্রয়াত গোলাম সারওয়ার আমার নিউজ এডিটর ছিলেন ইত্তেফাকে, পরবর্তীকালে তিনি এডিটর হয়েছেন। তো আগের দিনে তো আমরা খুবই শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আজকাল তো এটার মাঝে অনেক, যাই হোক, এটা কি ঢুকে গেছে, ভেজাল ঢুকে গেছে। তো উনি ওই সমকালে ডিক্লারেশন হচ্ছিল না কোনো একটা পত্রিকা, যেটাতে সারোয়ার ভাই ছিলেন সম্পাদক, ওখান থেকে ছেড়ে দিয়ে আরেকটা পত্রিকাতে উনি যাবেন, এটা উনি চাচ্ছিলেন না বলে সরকারের কোনো একজনের সঙ্গে কথাবার্তা বললে ডিক্লারেশনটা বন্ধ করে দেওয়া হয়েছিল। হয় না। তা আমি তারেক রহমান সাহেবকে বললাম যে এইরকম একটা পরিস্থিতি, এইটা কেমন হয়, এটা কী করে হইতে পারে, ডিক্লারেশন না দেওয়ার তো কোনো কারণ নেই। বলে কেন হয় না, উনিও জানতেন না বিষয়টা। তো
তা আমি আগেই সারোর ভাই সোনারগাঁ হোটেলে ছিলেন, তাই ওনারা ফোন করলাম যে উনি আসলেন। তাই ওনার সামনে আমার রুমে বসে, মানব জমিনে অফিসে বসে আমরা বললাম, আমি উনি আগেই একটু বলেছি, তারপরে উনি বললেন যে ওই যে এখন এখন মানে একটা পত্রিকার সে মালিক, তো ওনার সঙ্গে যুক্ত ছিল হাওয়া ভবনে। তো উনি বললেন যে ওটা ঢাকার ডিসিকে জিজ্ঞেস করো, দেখো কী অবস্থা, কী দাঁড়ায়। তো ডিসিকে ওনার, তারপরে উনি নিজেও কথা বললেন, কথা বললেন যে এই কাগজে ডিক্লারেশন আটকাইছে কে। তো কী বলছে আমি শুনি নাই, শোনা যায় নাই, উনিও বলেন নাই পরে। তারপরে বলে যে ডিক্লারেশনটা তো এখনই হওয়া উচিত, নিয়ম নীতি ভেঙে ওই দিনই ডিক্লারেশন হইল। এবং সারোয়ার ভাই পরের দিন 2 দিন বাদ বা 1 দিন বাদ দিয়ে যাইয়া ডিসির সামনে হলফনামায় সই করলেন, এটা হলফনামা লাগে, হলফনামায় সই করলেন। তারপরে তিনি সম্পাদক হইলেন এই সমকালের। এটা হলো সংক্ষিপ্ত ইতিহাস সমকালের আর কি। তো এইগুলো আছে, এটাও তো ঠিক। জনতার চোখে প্রকাশিত লেখায় আপনি বলেছেন যে তারেক রহমানের সঙ্গে একাধিকবার লন্ডনে আপনার দেখা হয়েছে এবং আড্ডা এবং গল্প করার সুযোগও হয়েছে। তো সেইটাও একটা পাঠক হিসেবে অথবা দর্শক হিসেবে নানা কৌতূহল থাকে, যদি আমাদেরকে একটু বলতেন। হাসিনার 6 জন গোয়েন্দা ঢাকা থেকে এরা মানে তারেক রহমানকে ফলো করতো, কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এই সেই। কিন্তু কোনোভাবেই টের পায় নাই যে আমি দেখা করি। আমি দেখা করেছি, আমার আমার সবসময় কৌতূহল থাকতো। আমি বহুবার চেষ্টা করছি আমি এটা ইন্টারভিউ করতে পারি কিনা, কি নেই। আর ওনারা একটা গল্প করা ভালো লাগে, এই সেই ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও গল্প করেছি। তারেক রহমান দেশে ফিরেছেন, বিরল জনসমাবেশ হয়েছে, মানুষের ব্যাপক জনস্রোতে তিনি জনতার সামনে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ আমরা যদি 60 বছর পেছনে ফিরি, মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। সো আমরা কি সেই প্রশ্নের উত্তর খুঁজবো কিনা, কি সেই প্ল্যান? না, আমরা তো অবশ্যই খুঁজবো। আমি তো প্রতিনিয়তই খোঁজার চেষ্টা করছি। আমি তো আসার সাথে সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা হয়েছে, কিন্তু আমি মানে উনি কাউকে বলেন নাই। উনি আবার যেটা বলেন যে আমি আগে, তারপরে লোকাল প্রেসকে উনি তো অনেক ইন্টারভিউ দেন না, এটাই ফার্স্ট মিটিং ছিল। এর আগে তো তিনি বিবিসিকে দিয়েছেন, তারপরে ফিনান্সিয়াল টাইমসকে দিয়েছেন। উনি যেটা সবসময় আমি দেখেছি যে লন্ডনের কথা বললেন, তো আপনি লন্ডনে অনেক বিষয়ই আলোচনা হয়েছে, অনেক কিছু জানার চেষ্টা করেছেন, কিন্তু গোয়েন্দারা টেরও পান নাই যে আসলে আমরা কোথায় কথা বলেছি, বাট দেখা হয়েছে। এটা হলো সত্য। মতি ভাই, একটা প্রশ্ন করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে সাংবাদিকতার কাজ হচ্ছে প্রশ্ন করা। যে প্রশ্নগুলো আপনি সবসময় করে আসছেন এবং সেটা আপনার দীর্ঘ কেরিয়ারে এবং মানবজমিন সাংবাদিকতার সেই জায়গাটিতে খুব ভালোভাবেই এগিয়ে আছে আমি যদি বলতে চাই। কারণ এটা আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন, তাদেরকেও আমরা প্রশ্ন করেছি নানা রিপোর্টিংয়ের মধ্য দিয়ে, আমাদের অনুসন্ধানের প্রতিবেদনের মাধ্যমে। কিন্তু আমরা কি সেই কথাটি বলতে পারি যে সামনে যদি তারেক রহমান নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়লাভ করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে সেই সরকার এবং ওনাকে নিয়ে আমরা আমাদের প্রশ্ন জারি রাখবো? ডেফিনেটলি, আমার কাজই এটা। আমি 74 সনে চাকরি হারানোর লোক। ওই সময় তো চাকরি কোথায় কোথায় চাকরি যেত, যাই হোক। তা আমি তো বঙ্গবন্ধুর জমানায় চাকরি হারিয়েছি, খালেদা জিয়ার আমলে জেলে গেছি, এরশাদের আমলে জেলে গিয়েছি। হ্যাঁ, তারপরে এরপরে তো পরবর্তী পর্যায়ে তো হাসিনার আমলে তো 8 মাস বাইরে ছিলাম। পরে 2 তারিখে আপনাদেরকেও পুরোটা বলে যাইনি, খালি বলছি যে আপনারা কাগজটা চালান, কারণ ওইটাও আমার বলার জন্য নিষেধ ছিল। আমি আমার গাড়িটাও ইউজ করতে পারি নাই। আমার অবশ্যই কাজ থাকবে যে আপনি কী করবেন। আমি যে প্রথম সংবাদ মানে মিডিয়ার সঙ্গে যিনি কথা বলেন, আমি কিন্তু ওইটাই বলেছি যে আগে আমরা লিখতে পারি আপনার দলের পলিসিটা কী হবে, আপনি কী করবেন। হ্যাঁ, আপনাকে তো এটা কী করতে হবে। তো এই জিনিসটা আমার থাকবেই, আমরা অবশ্যই তাকে কী করব। আর আমার সম্পর্কটা দেনা পাওনার না। আর আমি তো তার কাছে কিছু চাইতেও যান নাই, উনি আমার কাছে কিছু চাইতে যান নাই। আমার সাথে একটা সম্পর্ক আছে। আর আমি তো মানে ওই আমি যে কম্প্রোমাইজ করেছি তা না, কিন্তু আমি লিখেছি, আমি সমালোচনাও করেছি, আমি এখনও করব, ভবিষ্যতেও করব। অর্থাৎ একজন পেশাদার সাংবাদিকের কাজই হচ্ছে ত্রুটি বিচ্যুতিগুলো
জনগণের সামনে তুলে ধরা। আর আপনি যদি নিজেকে কম্প্রোমাইজ করেন, আত্মসমর্পণ করেন, তাইলে আপনার যেমন অনেকে প্রশ্ন যে আপনি কেন বললেন যে উগ্রবাদ দমনে তারেক রহমানের বিকল্প নেই। এটা যদি হয়, প্রশ্ন যদি আপনি আমারে করেন, আমি যেটা জবাব দিব এটা পরিষ্কার। কারণ জামাতে ইসলামী যদি উগ্রবাদ দমনে এগিয়ে আসে, তাইলে আমি তাকে মোবারকবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাবো, তাদেরও আসা উচিত। কিন্তু যেহেতু তারা একটা সাইডে চলে যাচ্ছে, বিকল্প থাকলো বিএনপি, মানে এখন তো নির্বাচনী রেসে আসলে দুইটা পার্টি দৃশ্যমান, দুইটা দৃশ্যমান। তো এখন তারেক রহমান ছাড়া তো এখানে আর বিকল্প নাই। প্রাপ্তি বা কিছুর জন্য তো আমার কিছু বলা, কিছু বলতে হবে, বা আমি বলবো যে এইটা হইলে পরে। আর আরেকটা জিনিস আমি মনে করি, যেটা আমি মনে করি যে এই যে আমরা বিগত শেখ হাসিনার জমানায় সাংবাদিকদের সঙ্গে সরকারের সম্পর্কের যে একটা ছবি আমরা দেখেছি, এটা আমাদের কাছে খুব লজ্জাস্কর। মানে প্রেস কনফারেন্সে যে ধরনের হ্যাঁ কনভারসেশন, মানে সামনের কোনো প্রেস কনফারেন্সে এটা যেন না হয়, এই প্রেস কনফারেন্স যেন না হয়, এবং এটা তারেক রহমান পছন্দ করেন না। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি যেটুকু শুনেছি বা দেখেছি, জেনেছি, তিনি এটা পছন্দ করেন না, এটা হইতে দিবেন না, তিনি এটা ঘৃণা করেন। কিন্তু আমরা যদি বলি বা আমরা আরেকজন যদি ওইভাবে করে, তো সেটা হবে না। আর একই জিনিস বারবার হয় না। তো একটা ঘটনা দেখার পরে সেম ঘটনা আর হবে না। আমাদের সাংবাদিকদেরও সেইভাবে সতর্ক থাকতে হবে। আর আমি আমার নিজের জীবনে, আমি তো ইচ্ছে করলে অনেক কিছুই হইতে পারতাম, কিন্তু আমি তো কিছুই হই নাই। এই 111-এর সময় তো আমার যথেষ্ট সুযোগ ছিল। আর আপনার প্রফেসর ইউনূস সাহেবের সাথে আমি 10-12 টাকা বিভিন্ন দেশে আমি সফর করেছি ওনার সঙ্গে। সর্বশেষ তার বিদেশ সফর যেটা ছিল ফিলিপিন্সেও কিন্তু আমি ওনার সফর সঙ্গী হয়েছিলাম। আমার সাথে খুব চমৎকার সম্পর্ক ছিল। কিন্তু আমি মনে করি সম্পর্ক চমৎকারই আছে, কিন্তু আমি তার সমালোচনা করেছি প্রচণ্ড।